আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমরা একটা ইংরেজি ম্যাথের সলভ ক্লাস নিব। তো ইংরেজি ম্যাথের সলভ ক্লাসটা নিতে যে আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান দেখাই দিব। যারা বিসিএস পরীক্ষায় খুব ভালো করতে পারেন নাই অথবা বিগত কিছুদিনে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, এগুলোতে পারফরমেন্স খারাপ করার কারণে বা প্রস্তুতির যথেষ্ট সময় না পাওয়ার কারণে নতুন করে ব্যাংক ম্যাথের প্রিপারেশন নিতেছেন, তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে আশা করি। এই পরীক্ষাটা ছিল এসপিসিবিএল, ঠিক আছে? মানে হচ্ছে যে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এটার কিছুদিন আগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরীক্ষা হয়ে গেছে, ওইটা ইংলিশে প্রশ্ন আসছে, আর এটা হচ্ছে অফিসার জেনারেল প্রশ্ন। গতকালকেই পরীক্ষাটা হয়ে গেছে, ঠিক আছে? এখানে টোটাল প্রশ্ন ছিল ম্যাথের 20টা। আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আলাদা আলাদা করছি, সবগুলো ম্যাথ সমাধান করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং এখান থেকে আপনার আইডিয়া পাবেন যে কিভাবে বিসিএস এবং ব্যাংকের ম্যাথের পড়ালেখার সমন্বয় করা যায় এবং কোন ধরনের ম্যাথগুলো আসে। যতটুকু জানতে পেরেছি এই পরীক্ষাটা আর্টস ফ্যাকাল্টি নিয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন প্রথম প্রশ্ন বলছে যে 40 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 ডেজ, মানে 40 জন লোক একটা কাজ শেষ করতে পারে কত দিনে? 15 দিনে। আফটার 6 ডেজ, 6 দিন পরে 20 মোর ওয়ার্কার্স জয়েন্ট দেম, হাউ মেনি ডেজ উইল দে রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক? তো এই প্রশ্নটা রিডিং পড়ার পরে ভাষাটা ধরতে পারলে অঙ্কটা এইভাবে করা যাবে। 40 গুণন 9 ডিভাইডেড 60, 0 0 কাটা, 3 3 9, 3 2 6 হচ্ছে 2, 3 2 6। তাহলে 1 নাম্বার প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 6। এতটুকু লিখলে অ্যান্সার। অনেকে ভাবতে পারেন মুখস্থ মনে হয়, বিষয়টা এরকম না। আসলে এটা কিভাবে বুঝে বুঝে করতেছি আমরা, এটা এখন ভেঙে ভেঙে বোঝাই দেবো যে এইভাবে এতটুকু লিখেই পরীক্ষার হলে করতে হবে। বাট এটা এইভাবে করার জন্য কোন কোন আইডিয়া গুলো আপনার ক্লিয়ার থাকা লাগবে সেটা দেখি। হচ্ছে যে 40 জন ওয়ার্কার একটা কাজ 15 দিনে করতে পারে। 6 দিন পর কি হলো? 20 জন নতুন করে জয়েন করলো ওয়ার্কার, আগে 40 জন কিন্তু আছেই। হাউ মেনি ডেজ, কতদিন লাগবে? উইল দে রিকোয়ার টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক, অবশিষ্ট কাজ। খেয়াল করেন, আমরা এরকম অঙ্ক ঐকিক নিয়মে পাটিগণিতে প্রায় সময় করি। কিছুদিন খাবার পরে খাবারের লোক, কিছুজন লোকের কিছুদিনের খাবার আছে কিছুদিন পরে। এই কিছুদিন পরে যখন বলে তখন কি হয় জানেন? যে 15 দিনের কাজটা 6 দিন পর্যন্ত ওরা যেহেতু করছে, তাহলে এখন আর 15 দিনের কাজ নাই, এখন 9 দিনের কাজ আছে। তার মানে এই 40 জন লোকের কাজ আছে 9 দিনের। এখন যখন 20 জন লোক জয়েন করলো, তখন 40 জন 20 জন সহ হয়ে গেল 60 জন। এই 60 জন করলে কতদিন লাগবে? 60 দিয়ে ভাগ। এখন আপনি যদি এই লেভেলে থাকেন যে 40 জন লোককে একটা কাজ করতে লাগবে 9 দিন, 60 জন লোককে কতদিন? একজন লোককে লাগবে, গুণ হবে না ভাগ হবে, 60 জন লোককে লাগবে, নিচে বসবে না উপরে বসবে, কোথায় যোগ হবে না বিয়োগ হবে, কনফিউশন লাগে, তাহলে তো আপনার পরীক্ষার হলে এইভাবে করতে পারবেন না। তো এই জন্য সময় শ্রম দিতে হবে, ঠিক আছে? ইংরেজি ম্যাথ খুব কঠিন না, বাংলা ম্যাথ যদি খুব ভালোভাবে ক্লিয়ার থাকে, তারপরে ইংরেজি ম্যাথ যদি কেউ প্র্যাকটিস করেন, কনসেপ্ট গুলো একই, ঠিক আছে? ওকে, নেক্সট 2 নম্বর আসি। সব যে পানির মতো সহজ প্রশ্ন আসে বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? এবং পরীক্ষার হলে যারা একটু কম পারেন তাদের জন্য কিন্তু এইরকম ভাষা বেশি, এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক বেশি মানে ডিফিকাল্ট মনে হয়। আর কারণ কি, যে কি বলতেছে এটা ধরতে পারা ইম্পর্টেন্ট। তো এইটা আসলে ওভারকাম করা যায় বেশি বেশি সময় শ্রম দেওয়ার মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে। The sum of 7 consecutive odd number exceed 4 times the largest by 15. Find the average of this number. এই প্রশ্নটার ভাষাটা বোঝায় সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, কি বলতেছে? The sum of 7 consecutive odd number, পরপর 7টা ধারাবাহিক সংখ্যার যোগফল বিজোড় ধারাবাহিক সংখ্যা। কিন্তু দেখেন প্রত্যেকটা শব্দকে গুরুত্ব দিতে হবে। অড কনজিকিউটিভ নাম্বার 7টা, সাম মানে যোগফল, এক্সিডস মানে কি? অতিরিক্ত হয়ে যায়, বেশি হয়ে যায়। কি বেশি হয়ে যায়? 4 times the largest, বড়টার 4 গুণের থেকেও বেশি হয়ে যায়। কতটুকু বেশি হয়ে যায়? বাই 15, 15 বেশি হয়ে যায়। কে বেশি? বড়টা 4 গুণ করলে বেশি নাকি যোগফলটা বেশি? এই যে এক্সিডস যখন বলতেছে তখন কিন্তু এস লাগানো আছে, তার মানে এটা ভার্ব। এই ভার্বের সাবজেক্ট কিন্তু এই অংশটা, তার মানে এই 7 গুণটা
7 গুণটা কি? 7 গুণটাই হচ্ছে বেশি। কার থেকে বেশি? 4 গুণের থেকে। কার 4 গুণের থেকে? বড়টা 4 গুণের থেকে। কত বেশি? 15 বেশি। তাহলে এখানে আমাদের বড় সংখ্যাটা দরকার, আর এটা 7টার যোগফলের জন্য আমাদের গড় দরকার। তো আমরা এই ধরনের প্রশ্নগুলা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে পারি। তো সবথেকে সহজ নিয়মটা আমরা একটু পরে দেখবো, আগে ফরম্যাটটা দেখবো। মাঝখানে গড়ে বসাইলাম এক্স, তাহলে এই পাশে হবে এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, আর এই পাশে হবে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 6। 2 করে ডিফারেন্স আনতে পারলেই হয়ে গেল। ঠিক আছে, তো এই যে 7টা সংখ্যা হয়ে গেল, এদের মাঝখানে গড় হচ্ছে এক্স। তাহলে 7টা সংখ্যার যোগফল কত? 7x। আর সব থেকে বড় সংখ্যাটা যে এক্স প্লাস 6, তাহলে 4 ইন্টু এক্স প্লাস 6। এই বড় সংখ্যাটা থেকে যোগফলটা হচ্ছে 15 বেশি। এইটা হচ্ছে যেভাবে বলতেছে সেইভাবে। অনেকে এক্স থেকে শুরু করতে পারেন, এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, তাহলেও সমস্যা নাই। কিন্তু এইভাবে করলে কি আমার সুবিধা, সেটা আমরা দেখবো। 7x মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 15। এইখানে 3x ইকুয়াল টু 24টা ওই পাশে গেলে হচ্ছে 39, এক্স এর মান 13। এই 13ই হচ্ছে আমাদের অ্যান্সার। কেন? কারণ বলতেছে যে ফাইন্ড দ্য এভারেজ। তাহলে এই যে এখানে মাঝখানে এক্স ধরলে এক্স এর মানটাই অ্যান্সার, একই সাথে কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এইগুলো আসলে অঙ্ক করতে করতে একটা সময় এসে অপ্রয়োজনীয় কাজ অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি এই অঙ্কটা আরো একভাবে করা যায়। আচ্ছা, সবাই লজিকটা বুঝতে পারছেন তো, যে এই গড়ের সাথে 7টা সংখ্যার গুণ করলে এইটাকে বলা হচ্ছে 7টা সংখ্যার যোগফল। এর থেকে 4টা বড় সংখ্যাটার 4 গুণ বিয়োগ করলে 15 হয়। এখন এটা শর্টকাটে করার জন্য একটু মাথা খাটাইতে হবে। সেটা হচ্ছে যে সংখ্যা 4, মানে এখানে ডিফারেন্স মাত্র 15, তার মানে সংখ্যাগুলোর যোগফল আর বড় সংখ্যার ডিফারেন্স অল্প, তার মানে সংখ্যাগুলো অনেক বড় বড় না। সাপোজ ধরেন এখানে গড় যদি 76 হয়, তাহলে বুঝতেছেন কি মাঝখানে 76 বসে এই পাশে অনেকগুলা সংখ্যা, এই পাশে অনেকগুলা সংখ্যা হবে। তো এই 76 হওয়ার সুযোগ নাই। কেন? কারণ 7টা বিজোড় সংখ্যার গড় সবসময় বিজোড় সংখ্যায় হবে, মানে এই মাঝখানের সংখ্যাটা বিজোড় হবে। কেন? কারণ 7টা পরপর বিজোড় সংখ্যা বসালে মাঝখানের সংখ্যাটা তো ওই সিরিজের একটা সংখ্যা, এবং ওই সংখ্যাটা যেহেতু বিজোড় সংখ্যার গড়, তাহলে ওইটা অবশ্যই একটা বিজোড় সংখ্যা হবে। তাহলে 76 হওয়ার সুযোগ নাই। 91 আমরা পরে যাবো, আমরা 13 দিয়ে অপশন টেস্ট করবো। জানেন, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য বেস্ট টেকনিক। 13 দিয়ে অপশন টেস্ট করলে যেহেতু 7টা সংখ্যার গড় 13, তাহলে 7টা সংখ্যার যোগফল হচ্ছে 7 13 91। এখন 7টা সংখ্যার যোগফল 91, আর মাঝখানে যেহেতু 13 বসাই দিছি আমরা, তাহলে এই পাশে 3টা সংখ্যা আছে, তাহলে বড় সংখ্যাটা হবে 13, 3 দুগুণা 6, 13 আর 6 যোগ করলে হচ্ছে 19, তার মানে বড় সংখ্যাটা 19। এখন আমরা দেখব 4 আর 19 গুণ করে 91 থেকে বিয়োগ করলে 19 এর ডাবল 38, 38 এর ডাবল 76, এই বিয়োগ করলে 15 আসে কিনা। 15 এসে গেছে সেহেতু 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ 13। তাহলে একই প্রশ্ন আপনি অ্যাজ ইউজুয়াল সিস্টেমে করলেও ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন আপনার বোঝা লাগবে। এই বুঝটা থাকলে আপনি পরীক্ষার হলে ভিন্ন অ্যাঙ্গেলে দ্রুত অ্যান্সার বাড়ি করতে পারবেন, এবং এটা আবার পরীক্ষা হলে প্রথমবার সমাধান করতে গেলে পারবেন না, কিন্তু এটাও আবার আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। এই জন্য অনেকগুলা ধাপ পাড়ি দিতে হবে। ঠিক আছে, আর ইংরেজি ম্যাথ গুলো কিন্তু অনেক কোয়ালিটি ম্যাথ আসে। ঠিক আছে, কারণ ওয়েবসাইটে অনেক অ্যাভেলেবেল কালেকশন পাওয়া যায়। এই জন্য 2 নম্বরটা ক্লিয়ার। এইভাবে যদি একটা প্রশ্ন এত বেশি ব্যাখ্যা দেই অনেক সময় লাগবে। ওকে, 3 নম্বর কি বলতেছে, a 2-digit number is 7 times the sum of its digits। একটা 2 ডিজিট নাম্বার হচ্ছে তার অঙ্কদ্বয়ের যোগফলের 7 গুণ। The number that is found by reversing its digit is 36 less than the original number। ডিজিট গুলো যদি ইন্টারচেঞ্জ হয়, রিভার্স হয়ে যায়, উল্টে যায়, তাহলে সংখ্যাটা 36 কমে যায়। দেন দ্য অরিজিনাল নাম্বার, মানে অরিজিনাল নাম্বারের থেকে কমে যায়, তাহলে অরিজিনাল নাম্বারটা কিন্তু বড়, আর রিভার্স করলে হয়ে যাবে ছোট, এবং ডিফারেন্স হবে 36। আর ডিজিট গুলোর যোগফলের থেকে সংখ্যাটা হচ্ছে 7 গুণ বড়। এই ধরনের অঙ্ক এমসিকিউ পরীক্ষায় কখনোই সমীকরণ লিখে করতে যাবেন না, একটু কষ্ট হলেও শর্টকাটে অপশন টেস্ট করবেন। ধরেন সংখ্যাটা 48 যদি আমরা ধরি, এটা শুরুতেই বাদ। কেন?
কারণ আমাদের অরিজিনাল সংখ্যা বড়টা বাইর করতে বলছে। এখানে তো 48কে রিভার্স করলে 84 হয়, তাহলে 36 তো বেড়ে গেল। আমাদেরকে তো দেখেন 48 আর 84 ডিফারেন্স কিন্তু 36, বাট 36 বেড়ে গেছে। এখানে বলছে রিভার্স করার পরে 36 কমে যায়, তার মানে রিভার্স করার আগে অবশ্যই সংখ্যাটা বড় হবে। তার মানে 48 নেওয়া যাবে না, 84 নেওয়া যাইতে পারে, আমরা জানি না। তাহলে 84 যদি আমরা ধরি তাহলে কি হচ্ছে 84, দেখেন শর্ত দুইটা, একটা হচ্ছে 7 টাইমস হওয়া লাগবে, আর একটা হচ্ছে রিভার্স করা সংখ্যার সাথে ডিফারেন্স 36 হওয়া লাগবে। দেখেন 84 আর 48 এর ডিফারেন্স 36, দ্বিতীয় শর্ত মিলছে। আর 84-তে 8 আর 4 যোগ করলে হয় 12, এই 12 দিয়ে 84-কে ভাগ করলে হয় 7 গুণ। তার মানে সংখ্যাটা তাদের ডিজিটের যোগফলের থেকে 7 গুণ। তাহলে দুই পাশে শর্ত যেহেতু মিলে গেছে, তাহলে এটা অ্যান্সার। এইটা না করে আপনি যদি বলেন ধরি এককের ঘরের ডিজিট এক্স, দশকের ঘরে ওয়াই, ঠিক আছে, প্রশ্ন মতে সমীকরণ, এইগুলা এমসিকিউ পরীক্ষায় চলবে না। বুঝতে পারছেন কিনা বলেন? আসি 4 নাম্বার, ডিফারেন্স অফ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন ইজ 2 ইফ প্রপার ফ্র্যাকশন মানে প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের ডিফারেন্স হচ্ছে 2। if 3 is subtracted from numerator and 3 is added to denominator of the fraction, it would be equal to 1/5. find the fraction. এটা আমরা x ধরে সমাধান করতে পারি, কিন্তু সমীকরণ ধরে করার থেকে অপশন টেস্ট করে করা সহজ। কি বলতেছেন? if 3 is subtracted from numerator মানে লব থেকে যদি 3 বাদ দেওয়া হয়, and 3 is added to denominator যদি হরের সাথে 3 যোগ করা হয়, তাহলে the fraction will be equal to 1/5. দেখেন এইখানে 3 বিয়োগ করার জায়গায় নাই, ঠিক আছে? আচ্ছা, মানে আমরা জাস্ট এটা চেষ্টা করব। তাহলে এইখানে যদি আমরা দেখি 3 বিয়োগ করে 0 হয়ে যাচ্ছে, এখানে আমরা যদি 3 বিয়োগ করে হচ্ছে 2, এটা যদি 3 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 10। এই যে কাটাকাটি করলে হচ্ছে 1/5, দেখেন 1/5 মিলে গেছে, তাহলে সি আনসার। এমসিকিউ পরীক্ষায় এত বড় প্রশ্ন এইভাবে না করে আপনি যদি এক্স ওয়াই জেড সমীকরণের খেলা খেলতে যান, তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর সমীকরণটা করা যায়। যদি ধরি যে এখানে কি বলতেছে, ফ্র্যাকশন হচ্ছে 2, ডিফারেন্স হচ্ছে 2, তার মানে উপরে যদি এক্স হয় নিচে হবে এক্স প্লাস 2, এর থেকে 3 বিয়োগ করলে এর সাথে 3 যোগ করলে ইকুয়াল টু হবে 1/5। তারপরে সমীকরণ সাজালে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো এটার থেকে এমসিকিউ পরীক্ষাটা মানে এমসিকিউ স্টাইলে সমাধান করা সহজ। 5 নম্বরে কি বলতেছে দেখেন, a printer was sold at the loss of 6%. if it were sold at টাকা 2600 more, there would be a profit of 7%. what was the cost price of the printer? মানে একটা প্রিন্টারে যে একবার ক্ষতি হয় একবার লাভ হয়, এই টাইপের প্রশ্ন। 6% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি আরো 2600 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে কি হইতো, 7% প্রফিট হইতো। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইসটা কত? তাহলে দেখেন এই প্রথমের ক্ষতির 6% আর লাভের 7% ইকুয়াল টু হচ্ছে 13%। এই 13% হচ্ছে লাভ ক্ষতির ডিফারেন্স, মানে দুই বিক্রয় মূল্যের ডিফারেন্স। এই দুই বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে আবার 2600 টাকা। তাহলে 13% মান যদি 2600 হয়, 100% মান হবে এই 13 এর ডাবল 26, 100 এর ডাবল হচ্ছে 200, আর এই দুইটা শূন্য এখানে, তার মানে হচ্ছে 20,000। এটা কয়েক সেকেন্ডে পারার মতো প্রশ্ন। তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, 20,000। 6 নম্বর দেখেন, বলছে in an examination 65% student pass in mathematics and 60% student in English, 40% passed in both this subject. if 90 student fail in mathematics and English both, then what is the total number of student? এরকম প্রশ্নের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে এই 90টা কত পার্সেন্টের ভ্যালু। তো আমাদের যেটা করতে হবে, ওই সিঙ্গেল গুলোকে কাজে লাগাইতে হবে। 65% একটা সিঙ্গেল, 60 একটা সিঙ্গেল, এখান থেকে বোধটা বাদ দিলে মোট পাস বাই হবে। সেখান থেকে যদি আমি 100% থেকে, আচ্ছা এটাকে করি, তাহলে একটা সাবজেক্টে পাস, একটা সাবজেক্টে পাস, আর উভয়টাতে পাস, এটা যদি বিয়োগ করি তাহলে 60 থেকে 40 চলে গেলে হচ্ছে 20, 20 আর 65 চলে গেলে 85। তাহলে এই 85 হচ্ছে মোট পাস, তাহলে টোটাল পাস। অতএব বোথ ফেল, এটা বেসিকটা ভেন চিত্রে বেসিক ক্লাস করতে হবে।
বোথ ফেল হবে 100% থেকে 85% বাদ দিলে 15%। হেয়ার এখানে 15% এর ভ্যালু হচ্ছে 90, তাহলে 6 গুণ বেশি, তাহলে 100% টোটাল স্টুডেন্ট হবে 6 গুণ বেশি মানে 600। তাহলে এই 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, 600 জন। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, ওকে, আসি 7 নম্বর প্রশ্ন। এটা টেবিল বেঞ্চের প্রশ্ন, প্রায় সময় আসে এরকম প্রশ্ন। দেখেন, ইন এ ক্লাস ইফ 5 স্টুডেন্টস আর সিটেড ইন ইচ বেঞ্চ, যদি একটা ক্লাসে 5 জন স্টুডেন্ট যদি একটা প্রত্যেক বেঞ্চে বসে, 5 বেঞ্চেস রিমেইন ভ্যাকেন্ট, তাহলে 5টা বেঞ্চ খালি থাকে। বাট ইফ 4 স্টুডেন্টস আর সিটেড অন ইচ বেঞ্চ, 8 স্টুডেন্টস আর টু রিমেইন স্ট্যান্ডিং, তাহলে 8 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস? ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত? এই ধরনের প্রশ্নগুলোতে স্টুডেন্ট সংখ্যা ওই ক্লাসে ফিক্সড, আবার বেঞ্চের সংখ্যা ওই ক্লাসে ফিক্সড। তো স্টুডেন্ট সংখ্যা ধরলে স্টুডেন্টের টোটাল স্টুডেন্ট সংখ্যাকে একটা বেঞ্চের স্টুডেন্ট সংখ্যা দিয়ে ভাগ করে এক্স বাই ফ্রাকশন চলে আসে। তো এটা সহজ করার জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি বেঞ্চের সংখ্যা ধরে করি তাহলে সমীকরণটা ফ্রাকশন ছাড়া আসে। লেট নাম্বার অফ বেঞ্চ ইকুয়াল টু এক্স। তাহলে প্রশ্ন মতে এই বেঞ্চের সাপেক্ষে আমরা দুই পাশে কি করতে পারবো? এখানে হচ্ছে মোট ছাত্র আর এই পাশে হচ্ছে মোট ছাত্রকে সমান করতে পারবো, যেহেতু এখানে দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। ইন এ ক্লাস 5 স্টুডেন্ট আর সিটেড ইন ইচ বেঞ্চ, 5 বেঞ্চ রিমেইন ভ্যাকেন্ট। তার মানে 5টা বেঞ্চ ভ্যাকেন্ট আছে, তার মানে বেঞ্চ পূর্ণ আছে কয়টা? এক্স মাইনাস 5টা। একটা বেঞ্চে কয়জন করে বসছে? 5 জন করে বসছে, তাহলে এতগুলো স্টুডেন্ট ওই ক্লাসে আছে, এই যে মোট ছাত্র। আবার যখন বাট ইফ 4 স্টুডেন্ট আর সিটেড অন ইচ বেঞ্চ, 8 স্টুডেন্ট আর টু রিমেইন স্ট্যান্ডিং, এই 8 জন দাঁড়িয়ে আছে, তার মানে কি? তার মানে আরো দুইটা বেঞ্চ দরকার। তাহলে বাট ইফ 4 স্টুডেন্টস আর সিটেড, তাহলে 8 জন দাঁড়িয়ে আছে, তার মানে তাহলে বসে আছে কতজন? বসে আছে টোটাল স্টুডেন্টের থেকে 8 জন কম। তাহলে 4 স্টুডেন্টস আর সিটেড ইন ইচ বেঞ্চ, তাহলে 4 জন করে স্টুডেন্ট যদি বসে, তাহলে 4 এক্সট্রা বেঞ্চ দরকার। এর সাথে এতগুলো বেঞ্চ হলে তো ওই ক্লাসটা ফুল হয়ে গেল, সবাই তো বসে গেল, কিন্তু এতগুলো বেঞ্চ এতগুলো স্টুডেন্টের জন্য এখন দুইটা বেঞ্চ হচ্ছে কি হচ্ছে স্টুডেন্ট সংখ্যা ধরে নিতে বেঞ্চ ধরছি, আচ্ছা ঠিক আছে, 8টা স্টুডেন্টের জন্য দুইটা বেঞ্চ দরকার, তার মানে দুইটা বেঞ্চ শর্ট। তাহলে বেঞ্চ পূর্ণ আছে কয়টা? বেঞ্চ পূর্ণ আছে এক্স মাইনাস 8টা স্টুডেন্টের জন্য দুইটা বেঞ্চ দরকার। দুইটা বেঞ্চ তো নাই, দুইটা বেঞ্চে যদি আমি স্টুডেন্ট বসাই দিই তাহলে ঠিক হবে। তাহলে এক্স প্লাস 2 ইন্টু 4, এতগুলো স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এইখানে আসি আমরা 5x মাইনাস 25, এখানে হচ্ছে 4x প্লাস 8, তাহলে 25টা ওই পাশে গেলে x এর মান হচ্ছে 33, আর স্টুডেন্ট সংখ্যা হবে এই যে এইটা টোটাল স্টুডেন্ট আর এইটা টোটাল স্টুডেন্ট, মানে এক্সট্রা বেঞ্চ আছে, আরো দুইটা বেঞ্চ দরকার। তাহলে এতগুলা বেঞ্চ ফিল আপ করলে সবগুলা স্টুডেন্ট বসে যেতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে টোটাল স্টুডেন্ট আর এরা হচ্ছে টোটাল স্টুডেন্ট। তাহলে এইখানে এক্স এর মানটা বসাই দিলে অ্যান্সার চলে আসবে, অথবা এখানে এক্স এর মান বসাই দিলে চলে আসবে। তাহলে 33, তাহলে স্টুডেন্ট 33 প্লাস 2 গুণন 4, 35 গুণন 4 সমান সমান 140 জন। তাহলে ডি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। প্রশ্ন মতে লাইনটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। স্টুডেন্টের সংখ্যা ধরে অঙ্কটা করা যায়। ধরা আছে টোটাল স্টুডেন্ট সংখ্যা, ধরা আছে স্টুডেন্ট সমান সমান এক্স। তাহলে যখন 5 জন করে বসবে এক্স বাই 5, তখন এতগুলা বেঞ্চ, 5টা বেঞ্চ খালি আছে, তাহলে এতগুলা বেঞ্চ পূর্ণ আছে, এর সাথে 5টা বেঞ্চ যোগ করতে হবে। এটা হচ্ছে ওই ক্লাসে বেঞ্চের সংখ্যা, ইকুয়াল টু এক্স 8 জন বসে নাই, 8 জন দাঁড়ায় আছে, তার মানে এক্স মাইনাস 8 জন বসে আছে, 4 দিয়ে ভাগ করলে এতগুলা বেঞ্চ ওই ক্লাসে আছে। তাহলে এই যে বেঞ্চের সংখ্যা ইকুয়াল টু বেঞ্চের সংখ্যা, এখান থেকে ক্যালকুলেশন করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এখানে আসতেছে এক্স প্লাস 25 ডিভাইডেড 5 ইকুয়াল টু এক্স মাইনাস 8 ডিভাইডেড 4, আর গুণ করলে
5x মাইনাস 40, এই পাশে 4x প্লাস 100, 4xটা এই পাশে আসলে x, এই 40টা ওই পাশে চলে গেলে 140। মানে এই অঙ্কগুলা ছাত্রদের সংখ্যা ধরে আবার বেঞ্চের সংখ্যা ধরে দুই পাশেই করা যায়। যখন আপনি ছাত্রদের সংখ্যা x ধরবেন তখন প্রশ্ন মতে লাইনটা সাজাবেন, বেঞ্চের সংখ্যা মিলাবেন। আর যখন বেঞ্চের সংখ্যা x ধরবেন তখন দুই পাশে ছাত্র সংখ্যা সমান করবেন। এবং ফাইনালি এইখানে x এর মান বার হলে আনসার, আর এখানে x এর মান বার হলে হচ্ছে এটা বেঞ্চের সংখ্যা। তখন এই যে কোনো এক পাশে x এর মান বসায় দিলে স্টুডেন্ট সংখ্যা বাইর হবে। তাহলে আমরা আসি না 7 নম্বরের পরে 8 নম্বরে যাবো। 140 আবার শুদ্ধি পরীক্ষাও করতে পারেন, কিন্তু শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের অনেকগুলো অপশন আছে, তো এই জন্য সবগুলো শুদ্ধি পরীক্ষা করতে সময় লাগবে। 140 দিয়ে শুদ্ধি পরীক্ষা করে নেবেন, দেখবেন মিলে যাবে। 8 নম্বর কি বলতেছে যে ফর হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট পার অ্যানাম বাই হুইচ টাকা 12,000 উইল বি টাকা 17,760 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 6 ইয়ার্স। তার মানে 12,000 টাকা 17,760 টাকা হয়ে যাবে শতকরা কত হারে, কত বছরের মধ্যে প্রফিট পার অ্যানাম বাই হুইচ এত টাকা অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 6 ইয়ার্স, 6 বছরের মধ্যে। তাহলে এখানে আমাদের ইন্টারেস্টটা কত? ইন্টারেস্টটা হচ্ছে 17,760 টাকা থেকে 12,000 বাদ দিলে থাকে হচ্ছে 5,760 টাকা। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার ইন্টারেস্টের রেট, পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টারেস্ট কত টাকা, ইন্টারেস্ট হচ্ছে 5,760 টাকা গুণন সূত্রের 100, প্রিন্সিপাল হচ্ছে 12,000 টাকা, আর সময় হচ্ছে 6 বছর। তাহলে এই 3টা শূন্য আর এই 3টা শূন্য বাদ, 12 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটি, 4 12 48 থাকতেছে কত, 9 96, 8 12 96, 6 দিয়ে 48 কাটি, 6 আসছে 48, তার মানে 8%। তাহলে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8%। নেক্সট আসি 9 নম্বর, রেশিও একটা প্রশ্ন দেওয়া আছে যে x অনুপাত y ইকুয়াল টু 4 অনুপাত 5। এগুলো কিন্তু খুব সিম্পল প্রশ্ন। আর y অনুপাত z সমান সমান 7 অনুপাত 9। আমাদের y যেহেতু কমন রাশি, তাহলে y এর মান দুইটা সমান হওয়া লাগবে। তাহলে 7 আর 5 এর লসাগু হচ্ছে 35। তার মানে আমরা এই পাশে বসাবো 35, অনুপাতের এই পাশে বসাবো 35। এইটাকে 35 করতে গেলে 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 7 28। তার মানে এই অনুপাতটাকে 7 দ্বারা গুণ। এটাকে 35 করতে যে 5 দ্বারা গুণ করছি, তাহলে এইটাকে গুণ করব 45। তাহলে আমাদের চাইছে কি x অনুপাত y অনুপাত z সমান সমান 28 গুণন অনুপাত 35 অনুপাত 45, যেটা ডি নম্বর অপশনে আছে। এটা মনে হয় সব থেকে কমন একটা প্রশ্ন, বোঝার মতো। ঠিক আছে, ওকে। 10 নম্বর, এটা একটু আনইউজুয়াল প্রশ্ন, আমরা দেখি। 10 নম্বর হচ্ছে ইন দ্য লিস্ট s ইকুয়াল টু 17 9 24 x 14 17 21 দ্য মিন মিডিয়ান এন্ড মোড আর অল ইকুয়াল। তার মানে মিন, গড়, মিডিয়ান মধ্যক, এন্ড মোড মানে প্রচুরক, সবগুলো হচ্ছে সমান, ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু কত? তো x এর ভ্যালু কত আমরা জানি না, কিন্তু এখানে দেখতেছি যে প্রচুরক হওয়ার জন্য কি হবে, যে রাশিটা সব থেকে বেশি বার থাকে। তাহলে 9 একবারে আছে, 24 একবার আছে, 14 একবার আছে, 21 একবার আছে, শুধুমাত্র 17 দুইবার আছে। তাহলে মোট হচ্ছে 17। তাহলে মিডিয়ান হচ্ছে 17। তাহলে কি হবে, মিনও 17 হবে। মিন 17, তার মানে এখানে রাশি কটা, দেখেন তো 1 2 3 4 5 6 7। তাহলে অতএব x সমান সমান কি হবে, x এর মান বাড়ি করতে গেলে আমি যদি বলি যে এই সংখ্যাগুলার গড় 17, তাহলে 7টা সংখ্যার গড় 17 মাইনাস এই যে বাকি সংখ্যাগুলো যদি আমি বিয়োগ করে দেই, তাহলে x এর মান বাইর হবে। তাহলে মাইনাস হচ্ছে কত, 17 যোগ 9 যোগ 24 যোগ 14 যোগ 17 যোগ 21। তাহলে এই 17 আর 9 হচ্ছে 26, 26 আর 24 হচ্ছে 50, 50 আর 31 হচ্ছে 81, 81 আর 21 হচ্ছে 82, 102। তাহলে 7 7 102 বিয়োগ হবে কার থেকে, 7 7 49, 9 হাতে করে 4, 7 করে 7 4 11, 119 থেকে 102 বাদ দিলে 17। তার মানে এই x এর মানটাও হবে 17। ঠিক আছে, এখানে হচ্ছে কি যে মোট 17 দেখে আমরা বুঝলাম মিডিয়ানও 17, মিডিয়ানের কোনো কাজ নেই আমাদের, আমাদের মিন 17, মিন মানে গড় 17।
তাহলে 7টা সংখ্যার গড় 17 হলে 7টা সংখ্যার সমষ্টি 119। 7টা সংখ্যার 7 নাম্বার সংখ্যাটা বাদে বাকি 6টা সংখ্যার যোগফল 102 দেওয়া আছে, তাহলে বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে 17। 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 17। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। 11 নম্বর কি বলছে যে হাউ মেনি টার্মস অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন 3 7 11 শুড বি টেকেন টু মেক ইটস সাম ইকুয়াল টু 820। তার মানে এই যে প্রোগ্রেশনটা আছে ধারা, এই ধারাটার কতগুলো পদ নিলে, পদ কতগুলো হলে মানে এন সংখ্যক পদ হলে অ্যান্সারটা যোগফল, এগুলো সবগুলো যোগফল 820 হবে। তাহলে ধরি nth টার্ম, nth নাম্বার অফ টার্ম, মানে টোটাল n সংখ্যক পদ লাগবে। তাহলে প্রশ্ন মতে এই যে n এর মান যেহেতু জানি না, n/2 সমষ্টি কিন্তু এটা 820। যদি বলতো কততম পদ সেটা আলাদা, তাহলে 2a প্লাস n-1 ইন্টু d এর মান হচ্ছে এখানে 4, আর এই a এর মান হচ্ছে 3, এটা ডাইরেক্ট বসাই দিই, হ্যাঁ, গুণফল 2 ইন্টু 3 প্লাস n-1 ইন্টু 4, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 820। n/2 6 যোগ 4n আর 4 চলে গেলে 2 যোগ 4n 820। তাহলে এখানে যদি 2 কমন নেই থাকে কত, n প্লাস 2n, তাহলে n প্লাস 2n স্কোয়ার ইকুয়াল টু 820। 2n স্কোয়ার প্লাস n মাইনাস 820 ইকুয়াল টু 0। কত নম্বর হচ্ছে? 11 নম্বর। প্লাস n, হ্যাঁ এখানে মিডিল টার্ম করতে হবে এখন, সরি বুঝতে পারিনি এখন। তাহলে মিডিল টার্ম, আচ্ছা ওইভাবে যেভাবে করতেছিলাম ওইভাবে করে আসলে মিডিল টার্ম যদি এখন আমরা করি, 820 কে মিডিল টার্ম করলে 40 আর 41 গুণ করলে 820 হয়, আর এইখানে বিয়োগ চিহ্ন আছে, তার মানে বিয়োগ করলে n হয়। তাহলে 2n স্কোয়ার প্লাস 40n প্লাস 41n মাইনাস 40n মাইনাস 820 ইকুয়াল টু 0। তাহলে n কমন নিলে 2n মাইনাস 41 মাইনাস 40 কমন নিলে, সরি 40 তো না 20 কমন নিলে 2n প্লাস 41 ইকুয়াল টু 0। তাহলে 2n প্লাস 41 আর একটা হচ্ছে n মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এই 2n প্লাস 41 সমান সমান মাইনাস 41, n এর মানটা হচ্ছে 2 আর এই পাশে হচ্ছে n এর মানটা হচ্ছে 20। তাহলে এটা যেহেতু ফ্র্যাকশন বা ঋণাত্মক আসতেছে, এটা অ্যাকসেপ্টেবল না, তাহলে n এর মান 20, এটা অ্যাকসেপ্টেবল। তাহলে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, n এর মান 20। অঙ্কটা আসলে রিটেনে আসার মতো লিখিত বড় অঙ্ক, এটাকে শর্টকাট করার জন্য যে লজিক দরকার সেটা এখানে পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে কি যে অপশন টেস্ট করতে গেলেও আপনার সময় লাগবে, ঠিক আছে। এটা এইভাবে করা যাবে, মিডিল টার্মটা একটু দ্রুত করে ফেলতে হবে, ঠিক আছে। এটা 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 8, xy সমান সমান 20। আমাদের বাড়ি করতে হবে x কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। x কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এইখানে আমাদের মান হচ্ছে 8 এর উপরে কিউব মাইনাস 3xy এর মান 20 আর x প্লাস ওয়াই এর মান 8। তাহলে 8 কিউব মানে 18 64 4 32 আর 2 হাতে করে 3 6 48 আর 3 51, 512 থেকে 3 20 60 480 বিয়োগ করলে হচ্ছে 32। তাহলে এই 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 32। 13 নম্বর সূচকের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এগুলা বিসিএস এর পরীক্ষায় অহরহ আসে। তাহলে আসি, এখানে 5 এর সাথে রুট আছে, তার মানে এটা হাফ হয়ে যাবে, তার মানে 5 এর উপর পাওয়ার এই যে হাফের কারণে নিচে 2, মানে হাফ গুণ হলে নিচে 2 চলে আসে। এটা মানে হচ্ছে কিউব রুট মানে এই যে 2x মাইনাস 1 এর সাথে 1/3 গুণ মানে যা, নিচে 3 মানে। তাহলে এখানে এই যে 5 বাদ দিলে আমরা আসতেছি x প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল টু 2x মাইনাস 1 ডিভাইডেড 3। আর গুণ করে নিলে 3x প্লাস 3 ইকুয়াল টু 4x মাইনাস 2। 4x টা এই পাশে আসলে x, এই 3 টা ওই পাশে চলে গেলে হচ্ছে 5, ঠিক আছে, মানে মাইনাস x মাইনাস 5 মানে শুধু 5। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে
5, এটা এই নাম্বার আছে, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন? 4x - 2 = 3x + 3, এই 3x টা এই পাশে আসলে x, এই 2 টা ওই পাশে চলে গেলে 5, লাইন স্কিপ করতে হবে বীজগণিতে। তাহলে 13 নম্বরের অ্যান্সার 5। বীজগণিতের প্রশ্নগুলো সহজ। লগের প্রশ্ন আসছে, দেখেন লগের প্রশ্ন আছে লগ বেস x এর সাথে 1/64, তাহলে লগ বেস x এর মান দেওয়া আছে ইকুয়াল টু দেওয়া আছে -6, তাহলে x টু দি পাওয়ার -6 ইকুয়াল টু 1/64 মানে 2 টু দি পাওয়ার 6, আর এই ফ্র্যাকশন আকারে থাকার কারণে 2 টু দি পাওয়ার -6, তাহলে -6 -6 বাদ x এর মানটা হচ্ছে 2, তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে D2। 15 নম্বর যোজন বিয়োজনের প্রশ্ন আসছে, দেখেন এই যে এখানে একই রাশি কিন্তু একখানে মাইনাস একখানে প্লাস এরকম থাকলে, আর এরকম অনেকগুলো রুট থাকলে সবসময় যোজন বিয়োজন করতে হয়। যোজন বিয়োজন করার সিস্টেম কি, উপরের রাশিটা হুবহু লিখতে হয়, ঠিক আছে? তারপরে প্লাস চিহ্ন দিয়ে নিচের রাশিটা, আবার উপরের রাশিটা আবার লিখতে হয় হুবহু, এটা তো 3 না, x - 3, তারপরে মাইনাস চিহ্ন, মাইনাস করতে হয়, মাইনাস করে নিচের রাশি দুটা, নিচের রাশিটা দেখতে যদি চাই আমরা তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চিহ্নগুলো চেঞ্জ হলে এইরকম হবে। এখানে -x - 3 আছে, আর এখানে কিন্তু প্লাস দুইটা, আর এখানে মাইনাস মাইনাস সেম থেকে গেল, এই যে প্লাস মাইনাসে কাটা, আর এই পাশে যোজন বিয়োজন কিভাবে হবে, 1 + 2 আর 1 - 2, ঠিক আছে? মানে প্রথম উপরের রাশিটা উপরের রাশিটা দুইবার লিখতে হবে, নিচেরটা একবার প্লাস একবার মাইনাস, তাহলে উপরে থাকলো 2 টু দি পাওয়ার 2x + 5 √x + 5, আর নিচে হচ্ছে -2x - 3, এই 2 2 কাটা, আর এখানে থাকলো কত 3/-1, ঠিক আছে? 3/-1 মানে শুধু -1 দেওয়া যায়। এখন আমাদের ষোলো নম্বর প্রশ্ন দেখেন, এখানে 24 বলছে কি হুইচ ওয়ান অফ ইজ দ্য সেট অফ দ্য ফ্যাক্টর অফ 24 এর ফ্যাক্টর কত, ঠিক আছে? তাহলে 24 এর ফ্যাক্টর গুলা অনেকগুলো আছে, এখন সবগুলোই কনফিউশন তৈরি হওয়ার সুযোগ নাই। 24 এর সর্বনিম্ন ফ্যাক্টর হচ্ছে 1, সর্বোচ্চ ফ্যাক্টর হচ্ছে 24, মাঝখানে 2 3 এইভাবে অনেকগুলো আছে। তো অপশন গুলোর মধ্যে 1 আর 24 শুধুমাত্র ডি তে আছে, এই জন্য 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 17 নম্বরে দেখেন বলছে ফাইন্ড দ্য লোয়েস্ট ভ্যালু অফ এক্স, এক্স এর লোয়েস্ট ভ্যালু কত, x - 3 পরম মান লেস দ্যান অর ইকুয়াল টু 7, তাহলে এইরকম পরম মান থাকলে এবং লেস দ্যান অর ইকুয়াল টু চিহ্ন থাকলে এই চিহ্নটাকে রিপিট করে দুই পাশে লিখতে হয়, তারপরে এক পাশে 7, ওই মানটা এই পাশে মাইনাস আকারে লিখতে হয়, তারপরে এক্স কে খালি করার জন্য সবার সাথে +3 করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 7 + 3, আর এই পাশে হচ্ছে -7 + 3, তাহলে কি হচ্ছে 3 3 কাটা, 7 আর 3 মিলে হচ্ছে এই পাশে 10, আর এইখানে হচ্ছে -4, তাহলে এক্স এর মানটা হচ্ছে -4 এর সমান কিন্তু দেখেন, অথবা -4 থেকে বড়, -4 এর নিচে নামবে না, -4 থেকে শুরু হবে, অথবা 10 এর থেকে ছোট, অথবা 10 এর সমান। তার মানে সংখ্যা রেখায় দেখলে এক্স এর মানটা হচ্ছে এই -1 -2 -3 -4, মানে -4 হচ্ছে সর্বনিম্ন মান, এর থেকে আর নিচে নামবে না। তাহলে আমাদের যেহেতু লোয়েস্ট ভ্যালু বাইর করতে বলছে, সেহেতু 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি -4। 18 নম্বরে দেখেন, 18 নম্বরে বলতেছে যে solution set of the inequality 2x + 5 is less than 5x - 4, তাহলে এখানে সলিউশন সেট আছে না,
2x plus 5 less than 5x minus 4। তাহলে আমরা এখানে x গুলোকে এক পাশে যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে 2x minus 5x আর minus 4, এই minus 5টাকে ওই পাশে নিয়ে যায় -5। এইভাবে কিন্তু চিহ্ন চেঞ্জ হয় না, ঠিক আছে, এক পাশে আরেক পাশে নিয়ে গেলে। তাহলে -3x -9। এখন দেখেন দুই পাশে যেহেতু মাইনাস আছে তাহলে -1 দ্বারা আমরা গুণ করব। -1 দ্বারা গুণ করলে এইবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে 3x is greater than 9। দুই পাশে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে x is greater than 3। তার মানে আমরা যদি এখন সংখ্যার কাছে চিন্তা করি যে x এর মানটা 1 2 3 থেকে শুরু করে 3 এর থেকে বড়, তার মানে 3 থেকে শুরু করে এই পাশে ইনফিনিটি পর্যন্ত। তো এইখানে লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন থাকলে এই চিহ্নগুলোর ক্ষেত্রে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট হয়, যদি ইকুয়াল চিহ্ন থাকে তখন কিন্তু এক পাশে থার্ড ব্র্যাকেট হবে, আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেটই হয়। এখন আসি অ্যান্সার কোনটা, তাই না? 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তার মানে 3 লিখে এই যে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হবে। ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, আর 3 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে, এটা নির্ভর করবে এখানে গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন আছে নাকি ইকুয়াল চিহ্ন আছে। যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে এখানে থার্ড ব্র্যাকেট হতো, যদি ইকুয়াল চিহ্ন নাই এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে। ওকে, নেক্সট আসি 19 নম্বর বলছে ইন এ সিমালটেনাস থ্রো অফ এ পেয়ার অফ ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ টোটাল মোর দ্যান 8। তাহলে 8 এর থেকে বড় টোটাল লাগবে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যেটা হবে যে সিমালটেনাস থ্রো, পরপর থ্রো, কয়টা থ্রো অফ এ পেয়ার অফ ডাইস, দুইটা ডাইসের মানে ছক্কা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট গেটিং এ টোটাল মোর দ্যান 8। তাহলে দুইটা ছক্কা নিক্ষেপ করলে ফলাফলগুলো দেখতে কেমন হয় আমরা একটু দেখি। ধরেন প্রথমটাতে 1 পরেরটাতে 1, প্রথমটাতে 1 পরেরটাতে 2, প্রথমটাতে 1 পরেরটাতে 3, 1 4 1 5 1 6, এই যে দেখেন এইরকম ফলাফল আসতে পারে। আবার আসি পরবর্তীতে 2 1 2 6, 3 1 3 6, 4 1 4 6, মাঝখানে গুলো লিখলাম না, হ্যাঁ, শর্টকাটের জন্য বোঝার জন্য। তাহলে 4 2 5 1 5 6 6 1 6 6, মানে এই যে প্রথমে 6 মানে হচ্ছে এটা প্রথম ছক্কাটাতে 6 আর দ্বিতীয় ছক্কাটাতে 1। তো এখন আমাদের কি চাইছে যে মোর দ্যান 8, তার মানে 8 হলো চলবে না। দেখেন 1 এর লাইনে কোনোভাবেই যোগফল 8 হওয়া সম্ভব না, কারণ সর্বোচ্চ 2 আর 1 7 হওয়া সম্ভব, তাহলে এই লাইনটা বাদ। 2 এর লাইনে এই যে 2 আর 6 যোগ করে সর্বোচ্চ 8 হওয়া সম্ভব, কিন্তু আমাদের তো 8 এর থেকে বেশি লাগবে, এটা চলবে না। 3 এর লাইনে 3 আর 6 9 হওয়া সম্ভব, এইটা একটা, এই যে একটা পাইলাম। 4 এর লাইনে দেখেন 4 আর 6, তারপরে 4 আর 5 4 আর 4, এইটা নেওয়া যাবে না, এইটা আর এইটা, এই দুইটা নিতে হবে। তার মানে এটা হচ্ছে 8 এর থেকে বেশি হচ্ছে দুইটা যোগফল। 5 এর লাইনে তাহলে 3টা হবে, কারণ 5 6 5 5 5 4, দেখেন সবগুলোর 9 এর থেকে বেশি, আর 5 3 হলে কিন্তু নেওয়া যাবে না, তাহলে এইখানে 3টা। আর 6 লাইনে কটা দেখেন 6 1 যাচ্ছে না, 6 2 যাচ্ছে না, এরপরে 4টা যাচ্ছে, 6 4 6 6 3 6 4 6 5 6 6 1 2 3 4, 4টা। তার মানে এই যে 1টা 2টা 3টা 4টা, এইগুলা হচ্ছে যোগফল 8 এর থেকে বেশি। তাহলে 1 আর 2 3 3 3 6 আর 4 10টা, এই 10টার যোগফল 8 এর থেকে বেশি। আর টোটাল ফলাফল কয়টা? টোটাল ফলাফল বাইর করতে হয় 6টা, একটা ছক্কা 2 বার নিক্ষেপ অথবা 2টা ছক্কা ইকুয়াল টু স্কয়ার দিতে হয়, তার মানে 36। তাহলে 36টা ফলের মধ্যে দেখেন, এখানে খেয়াল করে দেখেন 6 6 36টা ফল আছে, 36টা টোটাল ফলাফলের মধ্যে 10টা ফলাফল হচ্ছে 8 এর থেকে বড়। তার মানে যদি 2 দ্বারা কাটি তাহলে 18-র উপরে 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5/18, যেটা এ নাম্বার অপশনে আছে। এমডি আরিফুল ইসলাম লিটু বলছেন শক না কেটে 19 নম্বরে কোন শর্টকাট আছে? অবশ্যই আছে, কিন্তু ওইটা আবার এই শর্টকাটটা হচ্ছে ওই শককে ইমাজিন করেই করতে হবে। শকটাকে আমি দেখাই দিলাম প্রথমবার দেখে, যারা আমাদের প্রবাবিলিটির ক্লাস করছেন অথবা আমাদের বই পড়ছেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে ওইখানে যে ছক্কার 4টা দেওয়া আছে, 4টা একটু চোখ বন্ধ করে ইমাজিন করেন, আপনার যোগফল লাগবে 8, তাহলে 8 এর থেকে বেশি হওয়া লাগবে।
তাহলে 6 থেকে শুরু করি। 6 এর সাথে 6 এর ঘরে পাবো 6 3 6 4 6 5 6 6 চারটা। 5 এর ঘরে পাবো উল্টা পাশ থেকে আসেন 5 আর 6 5 5 5 4 তিনটা। 4 এর ঘরে পাবো 4 6 4 5 দুইটা। আর 3 এর ঘরে পাবো 6 3 9। এছাড়া আর কোন নাই। তার মানে 10টা আর 36টা কাটাকাটি করলে 5/18। তার মানে শখটা আপনার লাগবে, কিন্তু পুরোটা লেখার দরকার নাই। তখন আপনি ইমাজিন করলেই করতে পারবেন, কিন্তু আপনার তো বেসিক জানা না থাকলে ওটা বুঝবেন না। এই জন্য বেসিকটা বোঝানোর জন্যই শখটা 8 করে দিছি। ঠিক আছে, নেক্সট আসি 20 নম্বর প্রশ্ন। বলছে দ্য প্যারিমিটার অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ 54 ইয়ার্ডস অ্যান্ড দ্য ওয়াইড ইজ 36 ফিট। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন? আচ্ছা, তাহলে দ্য প্যারিমিটার অফ রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ 54। তার মানে এইটা পুরাটা মিলে মানে এক্স এক্স ওয়াই ওয়াই অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মিলে হচ্ছে 54। বোঝার জন্য লিখলাম। এন্ড দ্য ওয়াইড ইজ 36 ফিট। ওয়াইড মানে প্রস্থটা 36। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন? দেখেন প্রস্থটা 36 যদি দেয়, গার্ডেনটা তো সরে আছে, তাহলে এই যে এখানে 2 ইন্টু এক্স প্লাস 36 ইকুয়াল টু 54। তাহলে এক্স প্লাস 36, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, 36 হচ্ছে ফিট, আর এখানে আছে ইয়ার্স গজ। তাহলে এই যে যখন আমরা প্রশ্ন মতে লিখবো তখন 36টাকে, এটা যেহেতু 36 ফুট, তাহলে এটাকে ফুট বানাইতে হবে, এটা 3 দ্বারা গুণ করতে হবে। এটা গজ, তো গজটাকে ফুট বানাইতে হবে। তাহলে ফুট বানালে সমস্যা নাই। তাহলে 2টা ওই পাশে, দুই পাশে আমরা ভাগ করে দেই, তাহলে 27। তার মানে এক্স প্লাস 36 ইকুয়াল টু 81। এক্স এর মান হচ্ছে 81 মাইনাস 36 সমান সমান 40 আর 5 45। 45 হচ্ছে কি? 45 হচ্ছে ফুট। 45 ফুট মানে যেহেতু এখানে অপশন গুলো আবার ইয়ার্সেও আছে ফুটও আছে, তাহলে 45 ফুট অপশনে নাই। তাহলে 45 ফুটকে 3 ফুটে যেহেতু 1 গজ, তাহলে 45 ফুট সমান সমান হচ্ছে 15 ইয়ার্ডস। তাহলে এই বি হচ্ছে এই প্রশ্নের আনসার। যেহেতু অপশনে ইয়ার্সও আছে, আমরা 36 ফুটকে 3 দ্বারা ভাগ করে 12 গজ বানাইতে পারতাম। 12 গজ বানালে এখানে যখন আমরা 12 নিতাম, তাহলে এই 12 আর 12 24। তাহলে এইটা আর এটা মিলে হচ্ছে 30। তাহলে এখানে 15 আর এখানে 15 লাগতো। 15 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি 15। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আর আমাদের বেসিক ম্যাথ থেকে শুরু করে ব্যাংক ম্যাথ সহ বিভিন্ন কোর্সে ভর্তি চলমান আছে। যারা আমাদের কোর্সে এনরোল করতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করবেন। আশা করি কোয়ালিটি কোর্সের ক্লাস করতে পারবেন সামান্য ফিতে এবং ঘরে বসে। সবগুলো টপিক ক্লিয়ার করার মতো করে আমাদের বই ধরে ধরে কোর্স আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।